আমি পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢোকার আগ পর্যন্ত আমার একটুও ধারণা ছিল না যে জীবনের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। সদ্য অষ্টাদশীর ছোঁয়ায় তখন আমি আবেগের সাগরে ভাসছিলাম। প্রেমের প্রজাপতি উড়ছিল হৃদয়ের আনাচে কানাচে। পৃথিবীর সব যুক্তি যখন আমার ভুল মনে হতো, ঠিক মনে হতো শুধু আমার স্বামীকে। তাই তো 18 বছরের রক্তের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছিলাম এক অজানা অচেনা ভুবনে, আমার স্বামীর হাত ধরে। রাত 10:30টায় বিয়ে সম্পন্ন করে শেষবারের মতো নিজের বাবাকে যখন দেখতে গেলাম, বাবা তখন সাফ জানিয়ে দিলেন যে আমি মরে গেলেও তিনি আমার মরা মুখ দেখবেন না। আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিলেন তিনি। মুখে মুখে ত্যায্য করলেন আমায়। আমি খুশি খুশি মেনে নিলাম সব কিছু। বাবাই তো, এমনিতেই কদিন পর সব ঠিক হয়ে যাবে। রাগ ভুলে যাবেন। মেয়েকে না দেখে থাকতে পারবেন নাকি? মানসম্মান তো আর নিজের সন্তানের থেকে বড় হয়ে গেল না। হ্যাঁ, তখন আমাদের সম্পর্ক মেনে নিলে আজ আমাকে পালিয়ে যেতে হতো না। যত যাই হোক, সব কিছু ধ্বংস হয়ে যাক, আমি তো আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি, একান্ত নিজের। আবির আমার ভালোবাসার মানুষ। সে আমার প্রেমিক ছিল গত 2 বছর। এখন সে আমার স্বামী। এত সুন্দর একজন মানুষকে মেয়ে জামাই বানাতে বাবার এত আপত্তি কি করে হয়? হ্যাঁ, মানলাম সে মাস্টার্স পাশ করে বসে আছে, কোনো চাকরি করে না, কিন্তু সে তো টিউশনি করায়। টিউশনি থেকেই তো তার 10-12 হাজারের মতো রোজগার হয় মাসে। এই টাকা দিয়ে তো আমার সংসার দিব্যি চলে যাবে। তাছাড়া বিয়ে যখন করেছে, চাকরিও হয়ে যাবে একটা। আমার অত চমকালো জীবনের দরকার নেই। ভালোবাসা ভরা একটা জীবন হলেই চলবে। সাথে 1000-20 মতো টাকা আছে। এই টাকায় কক্সবাজারে একটা হানিমুন হয়ে যাবে। একেবারে হানিমুন সেরে বাড়িতে গিয়ে উঠি, কি বলো? আবিরের কথায় ভাবনায় ছেদ পড়ল। আমি কিছু বললাম না। এক মনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে গাড়ির কাছাকাছি চলে আসলাম। সে আবার বলল, বলেছিলাম বিয়ে করেই বাড়িতে গিয়ে উঠব, কিন্তু বড় মামা ফোন দিয়েছিলেন। বললেন 2 দিন একটু বাইরে ম্যানেজ করে নিতে। বুঝতেই পারছো, মায়ের একমাত্র ছেলে আমি। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। মাকে সামলাতে কষ্ট হচ্ছে একটু। খুব ধাক্কা লেগেছে তো ওনার, তাই। আবিরের ডান হাতটা 2 হাতে আঁকড়ে ধরে বললাম, আমাকে এত কৈফিয়ত দিতে হবে না। বুঝতে পারছি সব আমি। চলো যাই, আমরা সমুদ্র বিলাস করি। আবির মুচকি হেসে আমাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর ড্রাইভারকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে বলল। রাস্তা যাওয়ার পথেই সমুদ্রের পাশে সুন্দর একটা হোটেল বুকিং করে ফেলে সে। কতক্ষণ ব্যাপী গাড়ি চলল মনে নেই। তন্দ্রা চলে আসায় ঘুমিয়ে পড়েছিলাম। যখন জেগে উঠলাম, দেখলাম পুষ্পকুঞ্জ নামক একটা হোটেলের সামনে গাড়ি আটকে আছে। চোখ কসলাতে কসলাতে আবিরকে জিজ্ঞেস করলাম, চলে এসেছি? ডাকলে না যে? মাত্রই আসলাম, ডাকতেই যাচ্ছিলাম তুমি নিজেই উঠে গেলে। কথাটা বলে গাড়ি থেকে নামলো আবির। তারপর আমাকে নামার জন্য ইশারা করলো। আমি নেমে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। সে গাড়ির ভাড়া মিটিয়ে ড্রাইভারকে বলে দিল 2 দিন পর কল করলে যেন একই জায়গায় নিতে চলে আসে। গাড়ি চলে গেল। আবির আমার হাত ধরে হোটেলের ভিতরে ঢুকলো। হোটেলের ম্যানেজার আমাদেরকে রুমে পৌঁছে দিয়ে ফিরে যাওয়ার সময় হেসে হ্যাপি হানিমুন বলে উইশ করে গেল। আবির হেসে ধন্যবাদ জানালো লোকটাকে। লজ্জায় আমার কান লাল হয়ে গেল। আমি মিনমিন করে আবিরকে জিজ্ঞেস করলাম, এই হানিমুনে আসলাম কিভাবে জানলো? আমি হানিমুন প্যাকেজ থেকে রুম বুক করেছি বলে আমাকে চোখ টিপ দিল আবির। আমি লজ্জায় একদম মাটির সাথে মিশে গেলাম। রুমে ঢোকার পর আমার পৃথিবী যেন একদম থমকে গেল। আবারও লজ্জায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইল। আশ্চর্য, আজ কি আমার জন্য লজ্জা দিবস? এই ছেলেটা আমাকে এত লজ্জা ফেলছে কেন? পুরো রুমটা লাল গোলাপে সাজানো। বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে হাজারো গোলাপের পাপড়ি। পুরো ঘরময় মোমবাতির আলোয় মৃদু আলোকিত। রুমের ভিতরে একটা সোফা। সোফার উপরে রাখা জিনিসগুলো দেখে সাথে সাথে আমি উল্টো দিকে ফিরে হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। আমার লজ্জা পাওয়া দেখে আবির হো হো করে ডাকাতিয়ে হাসি হাসলো। আমার ইচ্ছে করলো এক্ষুনি মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে বসে থাকি। আবির আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমি অর্ডার করে রেখেছিলাম। শোনো, একটু নিচে যাচ্ছি, তুমি গোসল করে এগুলো পরে রেডি থেকো। আজ আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। কথাটা বলে আমার কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। আমি শিউরে উঠলাম। এতটাই শিউরে উঠলাম যে একটুর জন্য মাথা ঘুরে পড়ে যায়নি। আবির হাসতে হাসতে বেরিয়ে গেল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম। আস্তে আস্তে গিয়ে দরজা লক করলাম। তারপর সোফায় রাখা জিনিসগুলো হাতে তুলে নিলাম।
লাল রঙের একটা হাতা কাটা ক্রপ টপ, যা সামনের দিকটা অনেক বড়, আর একটা সাদা উরু সমান শর্ট স্কার্ট। এগুলো হাতে তুলে আমি চোখ বন্ধ করে ফেললাম। শরীর কেমন যেন তিরতির করে কাঁপছে আমার। আমি কিভাবে এগুলো পরে ওর সামনে যাব? সে কি আমাকে লজ্জা মেরে ফেলার জন্য এমন করছে? আস্তে আস্তে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আয়নার সামনে। নিজেকে দেখে কেন যেন নিজেরই মুগ্ধতা চলে আসছে। নিজেকে এই রূপে দেখা হয়নি কোনো দিন। আমার গায়ের রং কিছুটা চাপা। আমাকে অনেক বেছে বেছে কাপড় পরতে হয়। যে রংটায় আমাকে কালো দেখায় আমি সেটা একবারও পরতাম না। আমার পছন্দের যত রং তা একটাও আমার গায়ে চাপেনি। ওগুলোতে আমাকে কালো দেখায়। আজ প্রথম লাল সাদার মিশ্রণ পরলাম। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমাকে চমৎকার দেখাচ্ছে। নিজেকে দেখায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এতক্ষণ থেকে আবির দরজায় ধাক্কাচ্ছে এটা আমার কর্ণকুহরে ঠেকছে না। আমি তড়িঘড়ি করে দরজার সামনে গেলাম। দরজা খুলতে গিয়ে মনে হলো আমার হাত দুটো জমে গেছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আবির আবারও দরজা ধাক্কাচ্ছে আর আমার নাম ধরে ডাকছে। আমি কোনো রকমে দরজা খুলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম। কতটা মুহূর্ত কাটলো আমার জানা নেই। আবিষ্কার করলাম আমি আবিরের বাহুবন্ধনে আবদ্ধ। আমার চোখ এখনও বন্ধ। আবির আমাকে কম্পনরত কণ্ঠে বলল, তোমাকে সাজানোর জন্য লাল আর সাদা গোলাপ ফুলের মালা নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে দেখি তুমি নিজেই গোলাপ ফুল হয়ে বসে আছো। যে নিজেই একটা স্বচ্ছ গোলাপ, তাকে কিভাবে গোলাপে সাজাই? আমি আস্তে আস্তে চোখ খুললাম। ফ্লোরে চোখ পড়তেই দেখলাম আবিরের পায়ের কাছে লাল সাদা গোলাপের মালা পড়ে আছে, আর সে আমার দিকে মাতাল করা দৃষ্টিতে চেয়ে আছে। তার এই চাহনি আমার বড্ড অচেনা, যা আমার বুকের ভিতর উত্তাল ঢেউয়ের সঞ্চার করছে। কেউ আর কোনো কথা বললাম না। অধরে অধরে মিলল, সঙ্গে সঙ্গে ছুঁয়ে তুলে এক ঝাপটা হাওয়া। আবির আমাকে নিয়ে গেল সেই রাজ্যে, যেখানে ভালো লাগার সাগরে ভাসতে ভাসতে আমি বারবার ডুবে যাচ্ছিলাম। আমার 18 বয়সী এই কোমল মন বারবার বলছিল, এই ভালো লাগায় যদি আমার মৃত্যুও হয়ে যায়, তাহলে আমি বারবার এই ভালো লাগা পেতে চাই আজীবন। সকাল 8টায় আবিরের কাছে তার বড় মামার কল এলো। বাড়ি ফেরার জন্য তাগাদা দিলেন তিনি। মা নাকি কিছুটা শান্ত হয়েছেন। এই মুহূর্তে গাড়ি কোথায় পাবে সেই চিন্তায় আবিরের মাথা খারাপ হয়ে গেল। ড্রাইভারকে ফোন দিয়ে জানা গেল রাতে সে সিলেটে ফেরেনি। ঘুম পাওয়ায় এখানেই একটা হোটেলে উঠেছিল সে, একটু পরেই নিতে আসবে। আবিরকে চিন্তামুক্ত দেখালো আমার বুকের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছিল। কেন যেন মারাত্মক ভয় লাগতে শুরু করলো। ও বাড়িতে যেতে আমার একদম মন চাইল না। নিজেকে অসহায় লাগতে লাগলো। বারবার কেন যেন মনে হতে লাগলো আমি আর সুখের সন্ধান পাবো না। ভয়ার্ত চোখে চাইলাম আবিরের দিকে। সে আমার একটা হাত শক্ত করে ধরল। তবুও আমার ভেতরের কম্পন থামল না। গ্রামের রাস্তা দিয়ে অনেকটা পথ গাড়ি চলার পর একটা গলির ভেতরে মোড় নিল। তারপর থেকে কেমন শুনশান নিস্তব্ধ রাস্তাঘাট, একটা কাকপক্ষীও নেই। 15 মিনিটের মতো গাড়ি চলল, কিন্তু এই 15 মিনিটের রাস্তায় একটা বাড়িও দেখা গেল না। শুধু গাছপালা, খাল, বিল, এসব পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম বাড়িতে। আমি আশ্চর্য হলাম, এত লম্বা রাস্তা পাড়ি দিয়ে এসে এই একটা বাড়ি, তাছাড়া এরপর আর কোনো রাস্তা নেই। এটাই হয়তো এলাকার শেষ প্রান্ত। আবিরদের বাড়িটা দেখতে খানিকটা পুরনো জমিদার বাড়ির মতো, তবে আলিশান। আবির বলেছিল তার ধন সম্পদ খুব একটা নেই, কিন্তু বাইরে থেকে বাড়িটা দেখে মনে হচ্ছে আবির আমাকে মিথ্যে বলেছে। নেমে এসো নোভা, তোমাকে তোমার বাড়িতে স্বাগতম। গাড়ির দরজা খুলে হেসে আমার দিকে এক হাত বাড়িয়ে দিল আবির। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ইচ্ছে করলো গাড়ির ভেতরে চিৎকার দিয়ে জিজ্ঞেস করি, এসবের মানে কি আবির? তুমি আমার সাথে মিথ্যা কেন বললে? কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে আবির নিজে থেকে বলতে লাগলো, কি ভাবছো মিথ্যে বলেছি? সব কথা একেবারে খাঁটি সত্যি। এই ধন সম্পদ কোনো কিছুই আমার নয়, আমার বাবারও নয়। এই সব কিছু আমার মায়ের আর মামার। আমার মায়ের জমিদার বংশ। আমার বাবা শুধু এখানকার একজন কর্মচারী ছিলেন। তাছাড়া আমি প্রথমে সাধারণ ছিলাম তোমার কাছে, তাই চেয়েছিলাম অমনই থাকতে। তবে বিয়ের আগে সব কিছুই বলতাম, কিন্তু হঠাৎ কী থেকে কি হয়ে গেল। যাই হোক, রাস্তায় বসে এসব কথার কোনো মানে নেই। ভেতরে চলো তো, সবাই অপেক্ষা করছে। আবির আমার হাত ধরে টেনে বাইরে বের করলো। আমার ভেতরটা কিছুটা হালকা লাগছে। সত্যি তো, আবিরকে দোষ দিয়ে কী লাভ? কিন্তু আফসোস হচ্ছে এই ভেবে যে বাবা জানতে পারলো না তার মেয়ে একটা রাজবাড়ির বউ। রাগ ভাঙুক, বাবা অনেক খুশি হবে। আবিরের হাত ধরে যখন বাড়ির সিঁড়িতে পা রাখলাম, ভেতরটা কেমন যেন অশান্তিতে রূপ নিল। মনে হলো পেছনে খুব মূল্যবান কিছু আমি ফেলে যাচ্ছি। একবার পেছন ফিরে তাকালাম। আমার বুক ভেঙে কান্না আসলো। কান্নাটা জোর করে গিলে ফেললাম। আচ্ছা, আবির আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? ডায়েরির এরপরের পাতাগুলো খালি।
এরপরে কি হলো? পাগলের মতো পরের পাতাগুলো উল্টাতে থাকলো ঝুমা। নেই, কিছুই লেখা নেই। ইস, ঘেমে নিয়ে একাকার হয়ে আছে সে। স্কুল থেকে ফেরার সময় রাস্তায় একটা টোকাই ছেলেকে দেখেছিল বড় পলিথিনে ময়লা কাগজ, বোতল এসব ঢোকাচ্ছে। এর মধ্যে হঠাৎ ছেলেটার হাত থেকে ব্যাগটা উল্টে পড়ে গেল। তখনই একটা নীল রঙের খুব সুন্দর ডায়েরি মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে। ঝুমা ডায়েরি পড়তে অনেক ভালোবাসে, মাঝে মাঝে লিখতেও খুব ইচ্ছে করে। মায়ের ভয়ে কখনো সেই ইচ্ছে পূরণ হয়নি। টোকাই ছেলেটাকে 10 টাকা দিয়ে এই ডায়েরিটা নিয়েছিল ঝুমা। ইস, এরপরে কি হলো আর জানা হলো না। নিশ্চয়ই আবিরের সাথে সুখে সংসার করছে নোভা। কত ভালোবাসে ওরা একে অপরকে। কিন্তু লিখল না কেন, আর ফেলে দিল কেন ওভাবে? এসব ভাবতে ভাবতে গ্রামের মোহনা নদীর কাছে এসে থামল ঝুমা। মা এই ডায়েরিটা দেখলে পিঠের ছাল রাখবে না। ডায়েরির ওপর হাত বুলিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিল মাঝ নদীতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওটাকে ভাসতে দেখল সে। তারপর আস্তে আস্তে হেঁটে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। একটু পরে ডায়েরিটা ডুবে যাবে একদম অতল গভীরে। ঝুমা জানতেই পারল না অতি সুখের সংসারের কারণে নোভা ডায়েরির বাকি পাতাগুলো লেখার সুযোগই পায়নি। কেউ একজন কোনো এক গভীর রাতে ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ঝোপের আড়ালে। আসুন পাঠক, আমি আপনাদের গল্পের বাকিটা শোনাই। আবিরের হাত ধরে সদর দরজা পার হওয়ার সময় নোভা দেখল কেউ তাদের অপেক্ষা ছিল না। পুরো বাড়িটা কেমন যেন নীরবতার মধ্যে ডুবে আছে। বাড়িতে কারো নড়চড় পাওয়া যাচ্ছে না। নোভা আবিরকে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই কোথায়? আবির চিন্তিত মুখে জবাব দিল, আমিও সেটাই ভাবছি, সবাই গেল কোথায়? নোভাকে সোফায় বসতে বলে আবির জোরে জোরে ডাকতে লাগলো, মামা, মা, সবাই কোথায়? মিতু, কোথায় গেলে সবাই? মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। তখন নোভা দেখতে পেল সিঁড়ি দিয়ে একটা মেয়ে নেমে আসছে। নোভার মনে হলো এটা কোনো মেয়ে নয়, এটা আকাশ থেকে নেমে আসা কোনো পরী। এত সুন্দর মেয়েটা কে? নোভার মনটা কেমন অশান্ত হয়ে উঠল। আবিরের দিকে তাকালো সে। আবির বলল, ও আমার মামাতো বোন মিতু, আমরা মামাদের সাথে থাকি। এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন আবির ভাই? নামাজের সময় বোঝারই কথা তোমার যে এখন সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। কথাটা মিতু আবিরকে বললেও চেয়ে থাকলো সে নোভার দিকে। আবির বলল, আমি আসবো এটা কেউ জানে না? সবাই জানে শুধু ফুপু ছাড়া। কি বললি? বজ্রপাতের মতো শোনালো আবিরের কণ্ঠ। বড় মামা আমাকে বলল, মা মেনে নিয়েছেন। মিতু নোভার দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, ফুপু মানবে না, আর ওকে দেখার পর তো কোনো দিন মানবে না। আমার একা ভালো লাগছিল না, তাই বাবাকে বললাম তোমাকে নিয়ে আসতে। আবির খুব কঠিন কথা বলতে গিয়েও বলতে পারল না। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করলো। নোভা নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারল না। মেয়েটা আবিরের সামনে নোভাকে নিয়ে তাচ্ছিলের মন্তব্য করলো, আর আবির সেটার কোনো প্রত্যুত্তর করলো না। নোভার কান্না পেয়ে গেল। সে আটকাতে পারল না, কেঁদেই দিল দাঁড়িয়ে। আবির নোভার কান্না দেখে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। দৌড়ে নোভার পাশে গিয়ে বলল, প্লিজ কেঁদো না, আমার সাথে চলো, তোমাকে রুমে নিয়ে যাই, চলো। আবির ভাই, শেষমেশ হিরে রেখে কয়লার আংটি পরলে? মিতু বলল আবারও তাচ্ছিল্যের স্বরে। এবার আর আবির চুপ করে থাকলো না। মিতুর সামনে গিয়ে চিৎকার করে বলল, একটা থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে। ও সম্পর্কে তোর বড় হয়। মিতু কিছু বলার আগে একটা ভরাট নারী কণ্ঠ ভেসে এলো, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ভাইজিকে থাপ্পড় মারার সাহস করতে পারবি তুই? পুরো বাড়ি কেঁপে উঠল আফিয়া বেগমের গগন বিদারী চিৎকারে। রাগে তিনি থরথর করে কাঁপছেন। ভেতরটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে ওনার। তার মানিক, তার 7 রাজার ধন এভাবে তাকে ঠকালো, এভাবে তার সব স্বপ্নগুলো ধুলোয় মিশিয়ে দিল। এই নারী ছেঁড়া ধনকে জন্ম দিতে গিয়ে তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করেছিলেন, আর আজ সেই ছেলে এভাবে তার আশা আকাঙ্ক্ষা জলে ভাসিয়ে দিল। এই কষ্ট তিনি কিভাবে সহ্য করবেন? তিনি সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আবার বললেন, অকাজ কুকাজ করে এসে বড় বড় কথা বলা হচ্ছে? মারবি? মার দেখি আমার সামনে, মার। বলতে বলতে আবিরের সামনে এসে আচমকা তিনি আবিরকে চর থাপ্পড় দিতে লাগলেন। আবির বিনা বাক্যে মার খেতে লাগলো। এই দৃশ্য দেখে নোভার মাথা ভনভন করে উঠল। তার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। শাশুড়িকে থামানো উচিত? পা টলতে টলতে আবিরের কাছে গিয়ে 2 হাতে আবিরকে জড়িয়ে ধরে অনুনয়ের সুরে বলতে লাগলো, মা, ওকে মারবেন না মা, প্লিজ, ওর দোষ নেই। নোভা আর কথা বলতে পারল না।
কারণ আফিয়া বেগম এতটাই উদ্ভ্রান্তের মতো আবিরকে মারছিলেন যে তার সবল হাতের কিল গিয়ে পড়ল নোভার পিঠে। আফিয়ার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল মিতু। আঘাত পেয়ে নোভা ভারসাম্য হারিয়ে মিতুর উপর গিয়ে ঢলে পড়ল। সাথে সাথেই মিতুর মাথায় রক্ত চলল। সে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দিল নোভাকে। তারপর দৌড়ে গিয়ে আফিয়া বেগমকে টেনে আবিরের কাছ থেকে সরালো। আফিয়া বেগম ফ্লোরে বসে বুক চাপড়ে কাঁদতে লাগলেন আর বিলাপ করতে লাগলেন। আবিরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। সে আস্তে আস্তে নোভার কাছে গেল, নোভাকে টেনে তুলল। কাঁদতে কাঁদতে নোভার চোখ মুখ ফুলে গেছে। আবিরের গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সে অনেক চেষ্টা করলো নোভাকে বলার যে রুমে চলো নোভা, কিন্তু বলতে পারল না। হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নোভাও চুপচাপ আবিরের সাথে উপরে যাচ্ছিল। যাওয়ার পথে শুনতে পেল পেছনে আফিয়া বেগম বিলাপ করছেন। আমার ছেলেটারে ফাঁসিছে এই ডাইনি, আমার ছেলেটারে তাবিজ করছে। আমার সোনার টুকরো ছেলের গায়ে আমি কোনোদিন হাত তুলি নেই। এই ডাইনি আমারে তাবিজ করছে, আমার ছেলেটারে আমি কুত্তার মতো মারছি। ডাইনি আমার ছেলেটারে নষ্ট করছে। মিতুর কণ্ঠও শোনা গেল। সেও তাল মিলিয়ে বলল, তাবিজ না করলে কি এমন ডাইনির মতো চেহারা নিয়ে আবির ভাইয়ের মতো ছেলের বউ হতে পারত? নোভা আর কিছু শুনতে পারছে না। তার কান ঝাঝা করছে। নিজেকে খুব অসহায় লাগছে। ইচ্ছে করছে দৌড়ে বাবার কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিক। তার মন চাচ্ছে চিৎকার করে বলুক, আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলে দিলে আমায়? এর থেকে তো ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটাও বেশি সহনীয়। আবির নোভাকে নিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। নোভা দাঁড়িয়ে আছে মূর্তির মতো, শূন্যে তাকিয়ে আছে। সব কিছু অসহ্য লাগছে তার। আচমকা আবির নোভার পা দুটো ঝাপড়ে ধরে হাওমা করে কেঁদে উঠল। নোভা অনুভূতি শূন্য। আবির যে তার পা ধরে কাঁদছে বিষয়টা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো। সে আস্তে করে বলল, ছেড়ে দাও আবির, প্লিজ ছেড়ে দাও, আমি একটু বসি, আমার মাথা ঘোরাচ্ছে। আবির নোভার পা চেপে ধরে নোভাকে টেনে ফ্লোরে বসালো। তারপর বুকের সাথে শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও নোভা। আমি যদি বুঝতাম তোমাকে এভাবে অপমানিত হতে হবে তাহলে আমি কোনো দিন তোমাকে এভাবে নিয়ে আসতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি নোভা। নোভার আত্মসম্মান বোধ অনেক বেশি। জীবনে কোনো দিন কেউ তাকে গায়ের রং নিয়ে কোনো খোঁটা দিয়েছে আর সে চুপচাপ সেটা মেনে নিয়েছে এমন কোনো দিন নোভার মনে পড়ে না। সে সবসময় এসবের প্রতিবাদ করেছে। নিজেকে বিনা দোষে কখনো অপমানিত হতে দেয়নি সে। কিন্তু আজ সবাই থেকে এভাবে অপমান করছে, কিন্তু সে কাউকে কোনো উত্তর দিতে পারছে না। ইস, নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। সে আবিরকে নিজের থেকে ছাড়িয়ে নিল। আবির অসহায় চোখে তাকালো তার দিকে। নোভা বলতে লাগলো, শোনো, আমি কোনো দিন কষ্ট বুঝিনি। আমার বাবা আমাকে রাজকন্যা বানিয়ে রেখেছিল। এসব সহ্য করার মতো আমার হৃদয় এতটা শক্ত নয়। তুমি 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 আমাকে ছেড়ে দাও আবির, আমাকে বাবার কাছে দিয়ে এসো। আমরা আগের মতো ফোনে কথা বলবো। আমি আর কোনোদিন বিয়ে করব না। আমরা আগের মতো প্রেমিক প্রেমিকা হয়ে থাকব। আমাদের বিয়ের কথা তো আমাদের দুই পরিবার ছাড়া আর কেউ জানে না। কোনো সমস্যা হবে না। আবির, আমি ঠান্ডা মাথায় এসো বলছি। তুমি তুমি আবির নোভার ঠোঁটে আঙুল রেখে তাকে আটকালো। তারপর আবার বুকের সাথে ঝাপড়ে ধরল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি বাঁচবো না নোভা, এমন করে বলো না প্লিজ। বিশ্বাস করো, মা অমন না। মা অনেক ভালো মানুষ। মায়ের রাগটা একটু কমতে দাও, তুমি দেখবে মা তোমাকে কতটা আদর করে। আমি মায়ের একমাত্র ছেলে। আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, তাই এই ধাক্কাটা উনি নিতে পারছে না। একটু সময় দাও আমাকে নোভা, প্লিজ নোভা। নোভা কিছু বলল না, চোখ বন্ধ করে রইল। মনে মনে বলল, আমি জানি আবির, তোমার মায়ের স্বপ্ন ছিল একটা পরীর মতো সুন্দর বৌমা। আমি এমন না। আমাকে সে কোনোদিন মেনে নেবে না আবির। নোভার খুব ক্লান্ত লাগছে। পানির পিপাসা পেয়েছে। হালকা করে চোখ বুলালো ঘরে। না, পানির বোতল নেই। পানি খেতে হলে আবার বাইরে যেতে হবে। বাইরে গেলে ওদের সামনে পড়বে। এর থেকে ভালো সে পানির পিপাসায় মরে যাক, মরে যাক। দরজায় টোকা পড়ল। একজন পুরুষ মানুষ আবিরের নাম ধরে ডাকছেন। দরজা খুলতে বলছেন। আবির জবাব দিল, খুলছি বড় মামা। খুব কম বয়সী বিধবা হয়েছিলেন আফিয়া। আফিয়া বেগমের বিয়ে হয় তার বাবার খুব ঘনিষ্ঠ একজন সহচরের সাথে। আবিরের বাবার কোনো ধন সম্পদ ছিল না, পরিবার ছিল না, তাই তাদের সংসার হয় এই বাড়িতেই। সেই সময় আবিরের নানা মেয়ের ভাগের সম্পত্তি মেয়ের নামে দলিল করে দিয়েছিলেন। শুধু মেয়ের ভাগেরই নয়, বাকি দুই ছেলের ভাগের সম্পত্তিও তিনি লিখে দিয়েছিলেন তাদের নামে। আফিয়া বেগম ছিলেন তার বাবার প্রথম স্ত্রীর সন্তান।
আফিয়ার বয়স যখন 6 বছর তখন তার মা দুরারোগ্য ব্যাধিতে মারা যান। স্ত্রী বিয়োগের কয়েক মাস পেরোতেই আবার বিয়ে করেন আফিয়ার বাবা মইনুল হোসেন। সেই পক্ষের 2 ছেলে এমাদ আর সামাদ। 3 ভাই বোনের মধ্যে অনেক মিল। সৎ বলে কোনো শব্দ তারা পরোয়া করেন না। তারা একে অপরের যান। আবিরের নানা বাড়ি বিশাল বড়, 5 তলা বাড়ি। নিচতলায় বিশাল বড় ড্রয়িং রুম, কিচেন সহ 2টো গেস্ট রুম রয়েছে। আর বাকি 3 তলা বিভক্ত 3 ভাই বোনের। আর 5 তলায় রয়েছে একটা বড় ছাদ। ছোট ভাই সামাদ পরিবার নিয়ে দেশের বাইরে থাকায় তার ফ্ল্যাট বন্ধ পড়ে আছে বহু বছর। আর এমাদ হোসেনের স্ত্রী মারা যাওয়ার পর তিনিও তার ভাগের ফ্ল্যাট বন্ধ করে বোনের ফ্ল্যাটে চলে এসেছেন। কয়েক মুহূর্ত চুপচাপ বসে নোভাকে জরিপ করলেন এমাদ হোসেন। তারপর বলতে লাগলেন, আবির তার মায়ের চোখের মণি। কোনোদিন এমন কাজ করবে সেটা উনি কল্পনাও করেননি। উনি কেন, আমি নিজেও কল্পনা করতে পারিনি আবির এমন কিছু করবে। আমাদের বললেই তো হতো যে ও একজনকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমরা ভেবে দেখতাম। তা না করে, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তোমাকে আমি কিছু কথা বলি মা, তার আগে তুমি কান্না বন্ধ করে একটু শান্ত হয়ে বসো। নোভা এক নাগারে কেঁদেই চলেছে। আবির বাইরে থেকে পানি নিয়ে এসে তাকে খেতে দিল। পানি খেয়ে কিছুক্ষণের মধ্যেই কিছুটা স্বাভাবিক হলো সে। এমাদ হোসেন আবার বলতে লাগলেন, আমরা সিনেমা গল্প এসবে দেখি যে মেয়েদের শাশুড়ি দজ্জাল থাকে, অনেক অত্যাচার করে, তারপর তারা তাদের ব্যবহার দিয়ে শাশুড়িকে মানিয়ে নেয়, মন জয় করে নেয়। আর তোমার শাশুড়ি তো একজন মাটির মানুষ, কোনো দজ্জাল নয়। তুমি পারবে না মা আমার বোনের রাগটা মাত্র কটা দিন সহ্য করতে? নোভা কোনো কথা বলল না। সে আবিরের দিকে তাকিয়ে থাকলো। আবির তাকিয়ে আছে নিচের দিকে। এমাদ হোসেন বললেন, আমি জানি মা তোমার কষ্ট হচ্ছে, একটু সহ্য করো, কটা দিন চুপচাপ থাকো, দেখবে বাবুর রাগ কমে যাবে। তারপর দেখবে তোমার শাশুড়ি কতটা ভালো মনের। আপাতত তোমাদের বিয়ের কথাটা কেউ জানে না, আমরা কাউকে জানাচ্ছি না। বাড়িটা শুনশান জায়গা হওয়ায় বদনাম রটেনি। তোমার শাশুড়ির মন একটু ঠিক হোক, তখন ধুমধামে অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। ততদিনে শাশুড়ির মনে জায়গা নিয়ে নাও, আমার বিশ্বাস তুমি পারবে। এমন সময় দরজায় করাঘাত করল মিতু। আবির দরজা খুলে দিল। মিতু এসে কারোর সাথে কথা না বলে সরাসরি নোভার সামনে গিয়ে দাঁড়ালো। নোভা মাথা তুলে চাইল। মিতু বলল, ফুপু তোমাকে ডাকছেন, আমার সাথে চলো। নোভা চুপচাপ উঠে হাঁটতে লাগলো। তার সাথে আবির আর এমাদও যাচ্ছিলেন। মিতু তাদেরকে আটকিয়ে বলল, ফুপু ওকে একা ডেকেছেন বাবা, আবির ভাই যেতে পারবে না, তুমিও না। মানে একা কেন ডাকবে? একা তো আমি ওকে যেতে দেব না মামা, আবির বলে উঠল উৎকণ্ঠা নিয়ে। মিতু আশ্চর্য হয়ে বলল, আবির ভাই তোমার লজ্জা করে না? তুমি এই মেয়ের সামনে ফুপুকে ছোট করছো? এমাদ হোসেন বললেন, মিতু এসব কি বলছো? আবির বলল, তুই বার বাড়ছিস মিতু, আমি মাকে ছোট করিনি। হ্যাঁ করেছ, তুমি বোঝাতে চাচ্ছ ও একা গেলে ফুপু ওকে মারবে, এত খারাপ বানাচ্ছ? আবির নিজের মাথায় চুল খামচে ধরে একটা চিৎকার করলো। ফ্লোরে লাথি মারল। চেয়ার হাতে নিয়ে ফ্লোরে এত জোরে ছুঁড়ে মারল যে চেয়ার ভেঙে গেল। মিতু ভয় পেয়ে গেল, নোভার কান্না পেয়ে গেল। সে কেঁদে দিল। মরে যেতে ইচ্ছে করছে তার। আল্লাহ, উঠিয়ে নিচ্ছেন না কেন এতক্ষণ থেকে? এমাদ হোসেন মিতুকে ধমকে উঠলেন, বললেন, কেউ একা যাবে না, আমিও যাব, চলো। আর কাউকে কোনো কথা না বলতে দিয়ে উনি বেরিয়ে গেলেন। মিতু নোভার দিকে রক্তচক্ষু নিয়ে চাইল। আবির এবার নিজেকে আর সামলাতে পারল না, চর বসিয়ে দিল মিতুর গালে। মিতু এতটাই অবাক হয়েছে যে নড়তে পারছে না। আবির নোভার হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে গেল। মিতু দাঁড়িয়ে রইল সেখানেই, আগুন ঝরা চোখে। অনেকক্ষণ থেকে সবাই বসে আছেন আফিয়া বেগমের ঘরে। আফিয়া নিশ্চুপ বসে বসে পান চিবুচ্ছেন। কেউ কোনো কথা বলছে না। এক পর্যায়ে পানির পিক ফেলে আফিয়া বললেন, আমি বলেছিলাম এই মেয়েকে একা পাঠাতে, তুমি ওদের গিয়ে বলনি মিতু? মিতু উত্তর দেওয়ার আগে আবির বলল, বলেছে, আমি একা আসতে দেইনি। কেন? কারণ দোষ তো ও একা করেনি, আমিও করেছি। তাছাড়া ও দোষ করেছে বললে ভুল হবে। আমি ওকে নিয়ে এসেছি, তাই যার যা কিছু বলার ওকে একা নয় আমাকেও বলতে হবে। যা বকাবকি করার আমাকেও করবে। কথাটা শুনে দারুণভাবে একটা মুচকি হাসি দিলেন আফিয়া। হাসিটা দেখে কার কেমন লাগলো নোভা জানে না, কিন্তু তার মেরুদণ্ড দিয়ে বরফ শীতল হাওয়া বয়ে গেল। সে বারংবার ঢোক গিলছে। আফিয়া বললেন, বকাবকি করলে কি সব সমাধান হয়ে যাবে? ও তোকে ছেড়ে চলে যাবে? বাবু আমার কথা শোনো একটু। এমাদ হোসেন কিছু একটা বলতে গেলেন। আফিয়া হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। বললেন, তোকে কিছু বলতে বলেনি,
আমি কাউকে কিছু বলার জন্য ডাকিনি, নিজে বলার জন্য ডেকেছি। থামলেন আফিয়া, মিতুর দিকে তাকালেন, দেখলেন মিতু কাঁদছে। আবির মিতুকে থাপ্পড় মেরেছে। মিতু সেটা ইশারা বুঝিয়ে দিয়েছে ওনাকে। তিনি আবিরের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে নেই, মিতুকে আমি আমার মেয়ের মতো করে বড় করেছি, তাই মিতুর জায়গাটা এই বাড়িতে অনেক শক্ত। কোনোদিন যেন আমি মিতু সম্বন্ধে খারাপ কিছু বলতে না শুনি। কাজের লোক আমাদের এখানে দুজন আছে। যে রান্নাবান্না করতো আমি তাকে সাময়িক ছুটি দিয়েছি। ঘরে যখন বউ এসেছে দেখিনি সে কাজে কর্মে কেমন পটু। কাপড় ধোয়া ও ঘর মোছা এই দুই কাজ নুরি করে নেবে। বাকি যাবতীয় যেসব কাজকর্ম সেসব, যেমন রান্নাবান্না, সবাই ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গোছানো, কাপড় শুকিয়ে গেলে সেসব ভাঁজ করে জায়গা মতো রাখা, বাসন কোসন ধোয়া, সব কাজ এখন থেকে ঘরের বউ করবে। পালিয়ে এসে তো রাজরানীর মতো থাকার স্বপ্ন দেখলে চলবে না, নিজেকে যোগ্য প্রমাণ করো। আমি তোমার চারপাশে কাজের লোকের বাজার বসিয়ে দেব। এত কাজ ও একা কিভাবে করবে? ও রান্নাবান্না জানে না মা, কোনো দিন নিজে নিজে এক গ্লাস পানি ঢেলে খায়নি। অবাক হয়ে বলল আবির। তার মনে হচ্ছে সে নোভাকে জাহান্নামের আগুনে ঠেলে ফেলে দিয়েছে। আবির তার মামার দিকে তাকালো। এমাদ হোসেনও কোনো কথা বলতে পারছেন না। এই মুহূর্তে কিছু বলতে গেলেই আফিয়া বেগম অগ্নিমূর্তি ধারণ করবেন। তিনি এখন কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। অনেক চেষ্টার পর একটা বিগ প্রজেক্ট ওনার হাতে এসেছে, সেই কাজে তাকে সৌদিতে যেতে হবে। অনেক আগে তিনি আজকের জন্য টিকিট করে রেখেছিলেন। নিকাশমা আবির হুট করে ঝামেলায় ফেলে দিল। তার মোবাইল বাজছে অনবরত। বেরিয়ে যেতে হবে তাকে। আফিয়া বললেন, কিভাবে করবে আমি সেসব জানি না। এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। কোনো বেয়াদবের জায়গা এই বাড়িতে হবে না। এবার সবাই বেরিয়ে যেতে পারো। মিতু আমার পাশে এসে বস। আবিরের নিজেকে পাগল পাগল লাগছে। হুট করে এভাবে এমাদ হোসেন চলে গেলেন। কবে ফিরবেন জানে না। একা একা সে কীভাবে এখানে সামাল দেবে সব? মায়ের কথার উপর কথা বললে বাড়ি থেকে বের করে দেবে। মামা না আসা পর্যন্ত মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। কিন্তু সে কিভাবে নোভাকে শুধু কাঁদতে দেখবে? সে তো কাঁদানোর জন্য ওকে নিয়ে আসেনি। কল্পনাও করতে পারেনি জীবনটা এভাবে রাস্তা বদলে দেবে। বাথরুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আবির। ইচ্ছে করছে নোভাকে নিয়ে দূরে চলে যাক, অনেক দূরে, যেখানে কেউ খুঁজে না পায়। নোভা নিঃশ্বাস নিতে পারছে না। কেমন যেন মনে হচ্ছে বুকের মধ্যে শক্ত কিছু আটকে আছে। ঢোকও গিলতে পারছে না। কি করবে এখন সে? সে তো কোনো কাজ পারে না, কোনো রকম কাজ কোনো দিন করেনি। কিভাবে সব কিছু সে করবে? হু হু করে কান্না করতে লাগলো সে। মায়ের কোল খুব মনে পড়ছে, বাবার বুক মনে পড়ছে, মায়ের মুখে তুলে খাইয়ে দেওয়া মনে পড়ছে, বাবার ঘুম থেকে টেনে তুলে খাবার টেবিলে বসিয়ে দেওয়া মনে পড়ছে। বাবা, একবারও কি জানতে ইচ্ছে হচ্ছে না তোমার রাজকন্যা কোথায় আছে, কেমন আছে?